সারা দেশে সরকারি কর্মকর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য আজকের দিনটি একটি অসাধারণ দিন। দীর্ঘ প্রায় ২ বছরের অপেক্ষা, হতাশা এবং উদ্বেগের পর অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে গেছে। আজ সকাল থেকেই ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলছিল। এই বৈঠকে পে কমিশনের চেয়ারম্যান, সদস্যবৃন্দ এবং জাতীয় রাজস্ব বোর্ডের শীর্ষ কর্মকর্তারা নবম জাতীয় বেতন স্কেলের আর্থিক সক্ষমতা এবং রাজস্ব প্রভাব নিয়ে চূড়ান্ত পর্যালোচনা করেছেন। দীর্ঘ ৬ ঘণ্টার এই নিবিড় পর্যালোচনা সভা বিকেল ৪টায় শেষ হয় এবং সভা শেষে যে ঘোষণা আসে তা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্মচারী ও পেনশনভোগীর মুখে হাসি ফুটিয়ে দিয়েছে। আগারগাঁওয়ের এই সম্মেলন কক্ষ থেকে বের হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের একজন সদস্য সাংবাদিকদের জানান, নবম জাতীয় বেতন স্কেলের সকল আর্থিক হিসাব নিকাশ সম্পন্ন হয়েছে। রাজস্ব আয়ের সাথে ব্যয় সামঞ্জস্য নিশ্চিত করা হয়েছে এবং এই বেতন স্কেল বাস্তবায়ন করার মতো সরকারের পর্যাপ্ত আর্থিক সক্ষমতা রয়েছে। তিনি আরও বলেন, আজকের এই পর্যালোচনার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে পেনশনভোগীদের জন্য যে বিশাল সুবিধার প্রস্তাব করা হয়েছে তা বাস্তবায়ন করতে দেশের রাজকোষ সক্ষম। এটি শুধু একটি প্রতিশ্রুতি নয়, এটি একটি পূর্ণাঙ্গ বাস্তবায়নযোগ্য পরিকল্পনা। আজকের এই সভায় যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এবং যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি প্রত্যাশা তৈরি হয়েছে তা হল পেনশন ব্যবস্থার আমূল পরিবর্তন। বাংলাদেশের পেনশন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলে আসছিল। বিশেষজ্ঞরা বলছিলেন, অবসরপ্রাপ্ত কর্মকর্মচারীরা যে পেনশন পান তা বর্তমান জীবনযাত্রার মানের তুলনায় অত্যন্ত অপ্রতুল। বিভিন্ন পেনশনভোগী সংগঠন সরকারের কাছে বারবার আবেদন করেছে। সংসদে বিষয়টি উত্থাপিত হয়েছে। গণমাধ্যমে অনেকবার প্রতিবেদন প্রকাশিত হয়েছে, কিন্তু পরিবর্তন আসেনি। এবার অবশেষে সেই পরিবর্তন আসছে এবং এই পরিবর্তন হবে ঐতিহাসিক। নবম বেতন স্কেলের পেনশন সংস্কারের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এটি একটি সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গিতে তৈরি করা হয়েছে। অতীতে বেতন স্কেল ঘোষণা হলে সবার জন্য একই হারে পেনশন বাড়ত। এক কথায় বলতে গেলে ধনী গরিব সবাই একই হারে সুবিধা পেত। কিন্তু এই পদ্ধতিতে একটি বড় ত্রুটি ছিল। যার পেনশন বেশি সে টাকার অঙ্কে বেশি পেত এবং যার পেনশন কম সে কম পেত। এই পদ্ধতি সামাজিক বৈষম্যকে আরও বাড়িয়ে দিত। এবার সেই ত্রুটি সংশোধন করে একটি ন্যায়সঙ্গত পদ্ধতি চালু করা হচ্ছে। নতুন পদ্ধতিতে পেনশনভোগীদের ৩টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথম শ্রেণীতে রয়েছেন যাদের মাসিক পেনশন ২০,০০০ টাকার কম। দ্বিতীয় শ্রেণীতে রয়েছেন যাদের মাসিক পেনশন ২০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে এবং তৃতীয় শ্রেণীতে রয়েছেন যাদের মাসিক পেনশন ৪০,০০০ টাকার বেশি। প্রতিটি শ্রেণীর জন্য ভিন্ন হারে পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। আসুন প্রথমে প্রথম শ্রেণীর কথা বলি। দেশের অনেক প্রান্তিক পেনশনভোগী আছেন যারা সারা জীবন সরকারের হয়ে কাজ করেছেন, কিন্তু নানা কারণে উচ্চ পদে উঠতে পারেননি। তারা নিম্ন পদে চাকরি শুরু করেছিলেন এবং নিম্নপদ থেকেই অবসরে গেছেন। নওগাঁর একটি ছোট্ট উপজেলায় বছরের পর বছর ধরে অফিস সহায়ক হিসেবে কাজ করা একজন মানুষ, যিনি আজ ৭৫ বছর বয়সে ৯,০০০ টাকা পেনশনে জীবন কাটাচ্ছেন, তার কথা কি আমরা ভুলতে পারি? বৃদ্ধ বয়সে তিনি প্রতিদিন হিসাব করেন কিভাবে মাসটা পার করবেন। ওষুধ কিনবেন নাকি বাজার করবেন, নাতি নাতনিকে ঈদে কাপড় দেবেন নাকি নিজের চিকিৎসা করাবেন। এই কষ্টের হিসাব তাকে প্রতিদিন করতে হয়। এই শ্রেণীর মানুষদের জন্য পে কমিশন একটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে। তাদের পেনশন শতভাগ বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে। সহজ কথায় তাদের পেনশন দ্বিগুণ হবে। যিনি ৯,০০০ টাকা পেনশন পাচ্ছিলেন তিনি এখন পাবেন ১৮,০০০ টাকা। যিনি ১১,০০০ পাচ্ছিলেন তিনি পাবেন ২২,০০০ টাকা। যিনি ১৫,০০০ পাচ্ছিলেন তিনি পাবেন ৩০,০০০ টাকা। যিনি ১৮,০০০ পাচ্ছিলেন তিনি পাবেন ৩৬,০০০ টাকা। এই দ্বিগুণ বৃদ্ধি সেই নওগাঁর বৃদ্ধ মানুষটির জীবনে কি পরিবর্তন আনবে তা কল্পনা করলেই বুকটা উষ্ণ হয়ে ওঠে। তিনি এখন ওষুধও কিনতে পারবেন, আবার বাজারও করতে পারবেন, নাতিকে ঈদে কাপড়ও দিতে পারবেন। দ্বিতীয় শ্রেণীর পেনশনভোগীরা হলেন মধ্যম আয়ের মানুষ। তারা চাকরি জীবনে মাঝারি পদে ছিলেন, হেডমাস্টার ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ছিলেন, হাসপাতালের সিনিয়র নার্স ছিলেন, অফিসের প্রধান সহকারী ছিলেন। তারা তাদের পেশায় দক্ষ ছিলেন এবং সমাজে একটি সম্মানজনক স্থান অধিকার করেছিলেন। কিন্তু অবসরে গিয়ে তারাও আর্থিক চাপে পড়েন।
গাজীপুরের একজন অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যিনি বর্তমানে ৩০,০০০ টাকা পেনশন পান, তার মাসিক ওষুধের খরচ একাই ৮ থেকে ১০,০০০ টাকা। এর সাথে বাসা ভাড়া, বিদ্যুৎ বিল এবং খাবারের খরচ যোগ হলে মাসের শেষে তার হাতে তেমন কিছু থাকে না। এই শ্রেণীর পেনশনভোগীদের জন্য ৭৫% পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। যিনি ২২,০০০ টাকা পান তিনি পাবেন ৩৮,৫০০ টাকা। যিনি ৩০,০০০ পান তিনি পাবেন ৫২,৫০০ টাকা। যিনি ৩৮,০০০ পান তিনি পাবেন ৬৬,৫০০ টাকা। গাজীপুরের সেই অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা নতুন স্কেলে পাবেন ৫২,৫০০ টাকা। এই অর্থে তিনি নিশ্চিন্তে ওষুধ কিনতে পারবেন, ডাক্তার দেখাতে পারবেন এবং সম্মানের সাথে বার্ধক্য কাটাতে পারবেন। তৃতীয় শ্রেণীর পেনশনভোগীরা হলেন উচ্চ পদস্থ কর্মকর্তারা। নারায়ণগঞ্জের একজন অবসরপ্রাপ্ত জেলা প্রশাসক যিনি ৫৫,০০০ টাকা পেনশন পান, তার জন্য জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি একটি বড় চ্যালেঞ্জ। তার পরিবারের সদস্যরা বিভিন্ন শহরে থাকেন। ছেলেমেয়েরা মাঝে মাঝে দেখতে আসেন, কিন্তু সার্বক্ষণিক পাশে নেই। একাকী বৃদ্ধ বয়সে তাকে নিজেদের সব খরচ নিজেই বহন করতে হয়। ৫৫% বৃদ্ধিতে তিনি নতুন স্কেলে পাবেন ৮৫,২৫০ টাকা। যিনি ৬৫,০০০ পান তিনি পাবেন ১,৭৫,০০০ টাকা। যিনি ৮০,০০০ পান তিনি পাবেন ১,২৪,০০০ টাকা। এই তিনটি শ্রেণীতে বিভক্ত করে পেনশন বৃদ্ধির এই পদ্ধতি বাংলাদেশের পেনশন ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করবে। এর মাধ্যমে সমাজের তিনটি আলাদা স্তরের মানুষ তাদের নিজ নিজ পরিস্থিতি অনুযায়ী সুবিধা পাবেন। যার বেশি প্রয়োজন সে বেশি পাবেন। এই নীতি সামাজিক ন্যায় বিচারের মূল কথা। পেনশন বৃদ্ধির পাশাপাশি চিকিৎসা ভাতা বিষয়টিও আজকের সভায় বিশেষ গুরুত্বের সাথে আলোচনা হয়েছে। বাংলাদেশে প্রবীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার চিত্রটা খুবই উদ্বেগজনক। দেশের সরকারি হাসপাতালগুলোতে সেবার মান নিয়ে অনেক প্রশ্ন আছে। প্রবীণরা অনেক সময় সরকারি হাসপাতালে গিয়ে পর্যাপ্ত সেবা পান না এবং বেসরকারি হাসপাতালে গেলে খরচ অনেক বেশি। ঢাকার বড় বেসরকারি হাসপাতালে একটি অপারেশন করতে লক্ষ থেকে কোটি টাকা লাগে। বিশেষজ্ঞ চিকিৎসকের ফি ৫০০ থেকে ৫,০০০ টাকা। এমআরআই করাতে ৫ থেকে ১৫,০০০ টাকা। এই বাস্তবতায় একজন প্রবীণ পেনশনভোগীর কাছে চিকিৎসা ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পে কমিশনের সুপারিশে ৭৫ বছর বা তার বেশি বয়সী পেনশনভোগীদের জন্য মাসিক ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে। টাঙ্গাইলের একজন ৮০ বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষকের কথা ভাবুন। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং হাঁটুর ব্যথায় ভুগছেন। প্রতি মাসে তার ওষুধে ৬,০০০ টাকা যায়। মাসে একবার ডাক্তার দেখান, যেখানে ৫০০ থেকে ১,০০০ টাকা লাগে। ৩ মাসে একবার রক্ত পরীক্ষা করান, যেখানে ৩ থেকে ৫০০ টাকা লাগে। মাসে গড়ে তার চিকিৎসা ব্যয় ৭ থেকে ৮,০০০ টাকা। ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা পেলে তিনি তার চিকিৎসা ব্যয়ের প্রায় পুরোটাই মেটাতে পারবেন। পেনশনের টাকা দিয়ে তিনি খাবার এবং অন্যান্য খরচ চালাতে পারবেন। ৫৫ বছরের কম বয়সী এবং পারিবারিক পেনশনভোগীদের জন্য মাসিক ৫,০০০ টাকা চিকিৎসা ভাতার প্রস্তাব করা হয়েছে। কিশোরগঞ্জের একজন ৫০ বছর বয়সী বিধবা মহিলা যিনি তার স্বামীর পেনশনের অর্ধেক পাচ্ছেন, তার জন্য ৫,০০০ টাকা চিকিৎসা ভাতা একটি বড় সহায়তা হবে। তার নিজের কিছু স্বাস্থ্য সমস্যা আছে, কিন্তু এতদিন চিকিৎসা করাতে পারছিলেন না কারণ টাকা ছিল না। এই ভাতা পেলে তিনি নিয়মিত ডাক্তার দেখাতে পারবেন এবং প্রয়োজনীয় ওষুধ কিনতে পারবেন। কর্মরত সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেলে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে। ২০তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন ২০,২৫০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। মুন্সিগঞ্জের একটি ইউনিয়ন পরিষদ অফিসে কর্মরত একজন অফিস সহায়ক যিনি বর্তমানে ৮,৫০০ টাকা বেতন পান, তার জীবনটা কেমন? সকালে অফিসে আসতে যাতায়াত খরচ হয় ৫০০ থেকে ১,০০০ টাকা। দুপুরে টিফিন খেতে আরও ৫০০ টাকা। মাস শেষে দেখা যায় যাতায়াত আর টিফিনেই ৩ থেকে ৪,০০০ টাকা চলে গেছে। বাকি মাত্র ৪ থেকে ৫,০০০ টাকা দিয়ে কিভাবে মাস চলবে? এই মানুষটির জন্য নতুন বেতন স্কেল সত্যিকার অর্থেই একটি মুক্তির বার্তা নিয়ে আসছে। নতুন স্কেলে তিনি পাবেন ২০,২৫০ টাকা মূল বেতন। এর সাথে বাড়ি ভাড়া ভাতা ১০,১২৫ টাকা, চিকিৎসা ভাতা ২,০০০ টাকা এবং যাতায়াত ভাতা ১,৫০০ টাকা। সব মিলিয়ে মাসে পাবেন প্রায় ৩৩ থেকে ৩৪,০০০ টাকা। উৎসব ভাতা হিসেবে বছরে ২ বার মূল বেতনের সমপরিমাণ আলাদা পাবেন। এই বেতনে তিনি ভালো ইতি বাসায় থাকতে পারবেন, ছেলেমেয়েকে ভালো স্কুলে পড়াতে পারবেন এবং একটি সম্মানজনক জীবনযাপন করতে পারবেন।
নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় কর্মরত একজন শ্রম পরিদর্শক যিনি পঞ্চদশ গ্রেডে আছেন, তার বেতনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। নতুন স্কেলে পঞ্চদশ গ্রেডের মূল বেতন হবে প্রায় ২৫ থেকে ২৭ হাজার টাকা। ভাতাসহ মোট বেতন হবে ৪০ থেকে ৪৫ হাজার টাকার মতো। ফরিদপুরে কর্মরত একজন দশম গ্রেডের সরকারি চিকিৎসক নতুন স্কেলে মূল বেতন পাবেন ৩০ থেকে ৩২ হাজার টাকা এবং বিভিন্ন ভাতাসহ মোট বেতন হবে ৫০ থেকে ৫৫ হাজার টাকার মতো। ময়মনসিংহে কর্মরত একজন পঞ্চম গ্রেডের জেলা শিক্ষা কর্মকর্তার মূল বেতন হবে ৫০ থেকে ৫৫ হাজার টাকা এবং ভাতাসহ মোট বেতন হবে ৮০ থেকে ৮৫ হাজার টাকার মতো। সচিবালয়ে কর্মরত একজন সচিবের মূল বেতন হবে ১,১০,০০০ টাকার বেশি। আজকের এই পর্যালোচনা সভায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, তা হল নতুন বেতন স্কেল কার্যকর হওয়ার পর পেনশনভোগীদের আরিয়ার বা বকেয়া কিভাবে পরিশোধ করা হবে। যদি নতুন বেতন স্কেল জানুয়ারি থেকে কার্যকর ধরা হয় এবং গেজেট প্রকাশ হয় এপ্রিলে, তাহলে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩ মাসের বকেয়া পরিশোধ করতে হবে। এই বকেয়ার পরিমাণ হবে উল্লেখযোগ্য এবং সরকারের রাজকোষ থেকে একটি বড় অঙ্কের অর্থ ছাড় করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড নিশ্চিত করেছে যে এই বকেয়া পরিশোধ করার মতো আর্থিক সক্ষমতা সরকারের রয়েছে। এছাড়া আজকের সভায় পেনশন প্রক্রিয়াকরণ ডিজিটালাইজেশনের বিষয়টিও আলোচনা হয়েছে। বর্তমানে একজন কর্মচারী অবসরে গেলে তার পেনশন চালু হতে অনেক সময় ৩ থেকে ৬ মাস বা তারও বেশি সময় লেগে যায়। এই দীর্ঘ প্রক্রিয়ার কারণে অবসরপ্রাপ্ত কর্মচারীরা আর্থিক কষ্টে পড়েন। নতুন ডিজিটাল সিস্টেমে এই প্রক্রিয়া দ্রুততর করার পরিকল্পনা করা হয়েছে। অবসরের তারিখ থেকে সর্বোচ্চ ১ মাসের মধ্যে পেনশন চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেনশন পরিশোধ আরও সহজ এবং দ্রুত করার পরিকল্পনা রয়েছে। এই পরিবর্তনগুলো পেনশনভোগীদের দৈনন্দিন জীবনে বিরাট সুবিধা আনবে। আগারগাঁও সভা শেষে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষ থেকে বের হয়ে পে কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, আজকের এই পর্যালোচনা সভায় নবম বেতন স্কেলের আর্থিক ভিত্তি সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, আমাদের সুপারিশ এখন পূর্ণাঙ্গ। এটি শুধু একটি স্বপ্ন নয়, এটি একটি বাস্তবায়নযোগ্য পরিকল্পনা। দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা যে স্বপ্ন দেখেছেন তা পূরণ হওয়ার দিন আসছে। তিনি আরও বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সুপারিশ মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং অনুমোদনের পর দ্রুততার সাথে গেজেট প্রকাশ করা হবে। দেশের সকল বিভাগ, জেলা এবং উপজেলায় ছড়িয়ে থাকা প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারী এবং ৭ লাখের কাছাকাছি পেনশনভোগী এই বেতন স্কেলের সুবিধা পাবেন। তাদের পরিবারের সদস্যসহ প্রায় ১,২০,০০,০০০ মানুষের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। নওগাঁ সে বৃদ্ধ পেনশনভোগী থেকে শুরু করে মুন্সিগঞ্জের অফিস সহায়ক, গাজীপুরের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা থেকে কিশোরগঞ্জের বিধবা মহিলা, টাঙ্গাইলের বৃদ্ধ শিক্ষক থেকে ময়মনসিংহের জেলা শিক্ষা কর্মকর্তা, সকলের জীবনে নতুন সূর্যের আলো উঠবে। বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এই নবম জাতীয় বেতন স্কেল একটি মানবিক, ন্যায়সঙ্গত এবং সুদূরপ্রসারী মাইলফলক হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।